এই ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম কৌশিক মণ্ডল। পেশায় তিনি একজন ডক্টর। একদিন এই কৌশিক মণ্ডলের সিনিয়র ডক্টর ওনাকে ডেকে বলেন, কৌশিক, তোমাকে দেউলটি যেতে হবে। ওখানকার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। একমাত্র তুমিই পারো তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। তো কৌশিক কোনো কিছু না ভেবে উনি রাজি হয়ে গেলেন। এখন দেউলটি যাবার পালা। সদ্য ডাক্তারি পাশ করেছেন তিনি, তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্য কি তার আছে? তিনি বললেন, আচ্ছা বেশ স্যার, আমি দেউলটি যাব। কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছাতে হবে। স্টেশনে নামার পর এরপর কিছুটা পায়ে হাঁটা পথ, এরপর নদীপথে ওপারে যেতে হবে, এমনটাই কৌশিক মণ্ডলকে জানানো হয়েছে। দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এমনিতে জায়গাটা শহরের মতোই, কিন্তু কলকাতা শহরের মতো এতটা আধুনিক নয়। পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া কৌশিক মণ্ডলের পক্ষে সম্ভব হলো না। কিছুক্ষণ পায়ে হেঁটে উনি একটা রিক্সা স্ট্যান্ডে দাঁড়ালেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো উনি রিক্সা স্ট্যান্ডে কোথাও কোনো কিছুই দেখতে পেলেন না। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, দাদা, আপনি কি কাউকে খুঁজছেন? এখানে কি নতুন এসেছেন? কারো বাড়িতে যাবেন? কৌশিক ডক্টর বললেন, হ্যাঁ, আসলে আমি পেশায় একজন ডাক্তার। এদিকে এসেছি চিকিৎসার জন্য। ঠিকানাটা আমার ঠিক জানা নেই, তবে এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। এরপর লোকটি বলল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে, তাই তো? আসুন, আমার রিক্সায় উঠে পড়ুন। আসলে এই গ্রামে রাতের বেলায় রিক্সা ভ্যান কিছু পাওয়া যায় না। যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যে 7টার পরেই। আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম, হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। আমার বাড়ি ওই পথেই। চলুন, যাবার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব। উঠে পড়ুন। কৌশিক মণ্ডল উঠে পড়ল। রিক্সা চলতে লাগলো। সারাদিন ট্রেনে আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে তাকে। এবারে কোনো রকমে নদীপথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে। রিক্সা চালক বললেন, আচ্ছা দাদা, আপনি যেখানে যাচ্ছেন ওই জায়গাটা সম্পর্কে ভালো করে জেনে এসেছেন? কৌশিক বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? রিক্সাওয়ালা বলল, আসলে ব্যাপারটা হলো এই যে, আমাদের এই গ্রামে হঠাৎ এক পিশাচের উপদ্রব শুরু হয়েছে। সবাই বলে নাকি সন্ধ্যার পরে সে এই গ্রামের আনাচে কোনাচে ঘুরে বেড়ায়, যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে। এই কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না। আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন চায়নি, তাই নদীর ঘাট অবধি আপনাকে পৌঁছে দিয়ে গেলাম। কৌশিক বলল, তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনো এসব কথায় বিশ্বাস করো কি করে? আমি একজন ডাক্তার। আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি। আমার কাছে এসব বিষয়ের কোনো অস্তিত্ব নেই। এগুলো শুধুই মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা। তুমি কি কোনোদিন পিশাচকে নিজের চোখে দেখেছো? সে কথা আমি কল্পনাতেও আনি না, কারণ তাকে একবার কেউ দেখে ফেললে সে আর তাকে ছাড়ে না। এমন সময় ওনারা নদীর ঘাটে পৌঁছে গেল। ঘাটে কোনো নৌকা দেখতে পেলেন না। এমন সময় কৌশিক ভাবছেন, ওপার পার হব কি করে? বেশ টেনশনে পড়ে গেলেন। রিক্সাওয়ালাটি বলল, দেখেন দাদা, এই ঘাটেও কেউ নেই। সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে। এখনো সময় আছে। আমি আপনাকে বলছি, আপনি বাড়ি ফিরে যান। আপনার ওদিকে না যাওয়াই ভালো। কৌশিক বলল, সেসব এখন আর ভেবে কাজ নেই। যা কপালে আছে তাই হবে। আমাকে নিজের চাকরি বাঁচাতে হবে। আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। ওই যে একজন আসছে নৌকা নিয়ে, মনে হয় এদিকেই আসছে। তখন কৌশিক মাঝির উদ্দেশ্যে বললেন, ভাই, আমাকে ওপার পার করে দেন না। এই কথা শুনে মাঝি
বেশ চমকে উঠলেন এবং বললেন, না দাদা, আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া ওইদিকে অনেক ভয়ের কারণ আছে। এরপর ওই পথে আর কেউ যায় না। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন, সেটাই ভালো হবে। আমি তোমাকে অনেক টাকা দেব। কৌশিক বললেন, আমাকে একটি বার ওপারে নিয়ে চলো। মাঝি বলল, দাদা, আমার টাকার লোভ নেই, প্রাণের মায়াটাই বড় আমার কাছে। আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচে ফিরতে নাও পারি। এরকম বলার কারণ কি? বললাম তো, আমি তোমাকে অনেক টাকা দেব। তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে। তাহলে তোমার ভয় কিসের? আপনি শহরের মানুষ, আপনার হয়তো এইসব বিষয়ের উপর বিশ্বাস নেই, কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা আজও এইসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস করি। না বাবু, আমাকে মাফ করে দেন। আমি এত রাতে আপনাকে ওপারে কিছুতেই নিয়ে যেতে পারবো না। আপনি বরং অন্য কোনো উপায় খুঁজুন। তখন কৌশিক মাঝিকে জোর গলায় বলল, তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই, আমি তোমার সঙ্গে আছি। কোনো বিপদ হলে একসাথে দুজনে মোকাবিলা করব। ওর কথাটা শুনে যদিও মাঝি অবাক হলো, তবুও বলল, একা একা যাবার থেকে কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া অনেক ভালো। এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমে যায়। কারণ শুনেছি সে নাকি একা মানুষ পেলে তার উপরই অত্যাচার চালায়। আমাদের দুজনকে দেখলে হয়তো এগুতে পারবে না। মাঝির কথাগুলো শুনে কৌশিকের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল, তবুও সে কিছু না বলে একটু হাসল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে। নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছিল। তাই মাঝি বলল, দেখেছেন তো দাদা, কেন আপনাকে বারণ করেছিলাম এই পথে আসতে? এসবই হলো ওই পিশাচের কাজ, সে সব করতে পারে। কৌশিক বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মাঝি। প্রাকৃতিক দুর্যোগের থেকেই এমনটা হচ্ছে। তুমি সাবধানে নৌকাটা চালাও। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছে, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও দেখা যাচ্ছিল না। নদীতে জোয়ার থাকার কারণে মাঝির নৌকাটা বাইতে খুবই কষ্ট হচ্ছিল এবং নৌকাটি দুলতে শুরু করলো। একটু অমনোযোগিতা দেখালেই প্রায় জলে ডুবে মরতে হবে। এমন সময় হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে। পানির তোড়ে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না। মাঝি ক্লান্ত হয়ে পড়ল, তবু কোনো উপায় বার করতে পারল না। বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে, ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটেছে। এখন খালি চোখে চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কৌশিক ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না। অন্যদিকে মাঝি ভয়ে কাঁপছে। কৌশিক সেটা দেখে বড্ড অবাক হলো, আর বলতে লাগলো, ও মাঝি ভাই, কি হয়েছে বলুন তো? তুমি এমনভাবে ভয়ে কাঁপছো কেন? তোমার চিন্তা কি? আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি। এসো, নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওই দিকে যাই। কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দর যেতে কতক্ষণ সময় লাগবে। যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায়, তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। তারপর সকাল হলে আমরা আবার নৌকো নিয়ে বেরিয়ে পড়ব মুকুন্দন নগরে। এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াই ভালো, কি বলো মাঝি ভাই? কৌশিক লক্ষ্য করল মাঝি ঠক ঠক করে কাঁপছে। কোনো রকমে ঘাটে উঠে এসে কৌশিককে উদ্দেশ্য করে বলল, দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি। আপনি হয়তো জানেন না, এই জায়গাটির নাম ধানসিঁড়ির ঘাট, আর এর পাশেই রয়েছে ধানসিঁড়ির সেই
ভয়ঙ্কর শ্মশান, পিশাচের স্থান বললেই চলে। সবাই বলে এখানেই নাকি সে থাকে। আমরা এখানে কোনো বাড়িঘর পাওয়া তো দূরের কথা, খাওয়ার পানিটাও হয়তো পাবো না। তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে পালাতেই হবে। কৌশিক বলল, কোথায় পালাবো এত রাতে? বললেই হলো নাকি? পালাতে তো আমাদের হবেই বাবু, না হলে কেউ প্রাণে বাঁচবো না। ওই যে ওই যে দেখুন, কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আপনি থাকলে এখানে থাকুন, আমি চললাম, আর এখানে এক মুহূর্ত নয়। এই কথাটি বলেই মাঝি রুদ্ধশ্বাসে দৌড় লাগালো। কৌশিক অনেকবার তাকে পিছন থেকে ডাকলো, কিন্তু সে কোনো সাড়া দিল না। এক দৌড়ে নিমেষেই অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল মাঝি। কৌশিক মহা বিপদে পড়ে গেল। এই অচেনা জায়গায় এখন সে একা। যদি কোনো বিপদ হয়, বাঁচাবার কেউ নেই। তবুও বুকে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকলো। কৌশিক মনে 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 হলো, শ্মশানে অন্তত কোনো লোকজন তো অবশ্যই থাকবে, সেখানকার পাহারাদার। তাদের সাথে কোনো রকমের রাতটা কাটিয়ে দিতে হবে তাকে। কিছু দূর গিয়ে কৌশিক বেশ অবাক হলো। চারিদিকে কোথাও কোনো শ্মশানের লেশমাত্র নেই। বন জঙ্গলে ভরা একটি জায়গা। আরও কিছুটা এগুতে একটি কুঠির চোখে পড়ল। এবার কৌশিকের ভয়টা হঠাৎ বেড়ে গেল। তবুও কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো সে। ভাবলো একবার কুটিরের দরজাটায় ধাক্কা দেবে, যদি ভিতরে কেউ থাকে। কুটিরের কাছে যেতেই কৌশিকের বুকটা ধড়ফড় করতে লাগলো। তবুও কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠক ঠক করতে যাবে, এমন সময় লক্ষ্য করলো ঘরের ভেতর থেকে এমনিতেই কেউ একজন বেরিয়ে এলো। আপনি কে? আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি, লোকটি জিজ্ঞেস করলো। লোকটির পরনে ধুতি আর ডলডলে একটি ফতুয়া, যদিও সেগুলোই সবই ময়লা ছিল। নিজের প্রতি বিন্দুমাত্র যত্নশীল নয়। লোকটিকে দেখে তাই বোঝা যায়। লোকটি এক দৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে আছে। কৌশিকের সেই বিষয়টা চোখে পড়লেও কোনো রকমের সাহস সঞ্চয় করে সে বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি এই গ্রামে নতুন এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার। মুকুন্দনগর যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকাটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করল না। ডানশিরি ঘাটে এসে নৌকাটি গেল আটকে। তাই অগত্যা নৌকাটিকে ঘাটে বেঁধে আমি এদিকে ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের উদ্দেশ্যে। কিছুটা দূর আসতেই আপনার কুটিরটির নজরে পড়ল। তাই ভাবলাম একবার এদিকটা এসে একটু খোঁজ করে দেখি। লোকটি জিজ্ঞেস করলেন, আপনার সাথে সেই মাঝিটি কোথায়? আসলে মাঝি বলছিল এদিকটা নাকি ডানশিরির শ্মশান ঘাট। আরও একটা অবান্তর কথা বলছিল সে। আর কি বলছিল শুনি? পিশাচের কথা বুঝি? আপনি কি করে জানলেন? লোকটি বলল, আমি জানি না, আসলে আন্দাজ করে বলছি আপনাকে। সকলের মনের মধ্যেই ভয় রয়েছে তো। গ্রামের মধ্যে নাকি পিশাচ ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে। সেই ভয়েতেই রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না। এই দেখুন না, আমিও কুটির দরজা বন্ধ করেই বসে আছি। আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম। কেন, আপনার ভয় করলো না? আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের সকলে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে, তার পায়ের আওয়াজ পাওয়া যায় না। আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল, তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি। যাক, বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন? কৌশিক বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতরে গিয়ে বসি, আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই ট্রেন থেকে নামার পর হেঁটেই চলেছি। তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকা পাই।
নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়ে যাও বা মুকুন্দনগর যাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাও সফল হলো না। পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথ এসেই মাঝি গেল পালিয়ে, আর আমি পড়ে রইলাম একা। বুঝলাম, কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি এখন আমার কুটিরে রয়েছেন, এই কুটির সুরক্ষিত। আপনি কি কিছু খাবেন? না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। একটু বিশ্রাম নিয়ে আমি খেয়ে নেব। আচ্ছা, ভালো, ঠিক আছে। কৌশিক লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? এরকম একটা নির্জন জায়গায় আপনার ভয় করে না? পিশাচের আতঙ্কে তো গোটা গ্রামেই প্রায় আতঙ্কিত দেখলাম। আপনার প্রাণের ভয় নেই? লোকটি বলল, প্রাণের ভয় নেই বললে ভুল হবে, কিন্তু রাতের পরে আমি আর কুটির বাইরে তেমন বেরোই না। সেই কারণে পিশাচের দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনাও একটু কম। আচ্ছা, আপনার ঘরের মধ্যে তো তেমন কিছুই নেই। একটা খাট, একটা টেবিল আর চেয়ার। খাবার দাবারেরও কোনো ব্যবস্থা নেই। রান্না বান্না করবারও কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তাহলে আপনি এখানে থাকেন কিভাবে? লোকটি বলে, আসলে আমি দিন আনি দিন খাই। যখন পকেটে যেমন পয়সা থাকে তেমনভাবেই খাওয়া দাওয়া করতে হয়। বাজারের সদাই সেরকম করেই করতে হয়। কখনো কখনো আধপেটা খেয়েই থাকতে হয়, আবার কখনো বা খাবারই জোটে না। লোকটার কথাগুলো শুনে কৌশিকের খুব খারাপ লাগলো। কৌশিক ভাবলো, লোকটির কত কষ্ট। এরকম একটা নির্জন জায়গায় একা একা থাকে সে, অথচ খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারে না। এরপর কৌশিক জিজ্ঞেস করে, আচ্ছা, এই পিশাচের ব্যাপারটা কি একটু বলুন তো। সবাই কি দেখলাম ভয়েতে যুবশুভ হয়ে গেছে। আপনি শুনবেন তার কথা? কৌশিককে লক্ষ্য করে বলল লোকটি। লোকটির চোখে মুখে এক অদ্ভুত আনন্দ, যেন সে নিজের পরিচিত কারোর কথা শুনছে। হ্যাঁ, আমার শুনতে কোনো আপত্তি নেই। আমার একটু জানতে ইচ্ছাও করছে। বেশ, তবে শুনুন। অনেকদিন আগে এই গ্রামে কিরীটিচরণ নামে এক তান্ত্রিক থাকতেন। তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শীও ছিলেন। ভূত প্রেতের আড্ডা স্থল ছিল তার বাসভূমি। ওখানে বসেই তিনি তার তন্ত্র সাধনার কাজ করতেন, এমনটা শোনা যায়। তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না। খুব কম সংখ্যক মানুষই তার সান্নিধ্যে এসে তন্ত্র সাধনার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারত। দিলীপ নামে একটি ছেলে ঠিক করলো সে এই কীর্তিচরণের কাছ থেকে তন্ত্র সাধনা শিখবে। সে তন্ত্র সাধনা শেখার জন্য প্রায়ই কীর্তিচরণের কাছে যেত, কিন্তু কীর্তিচরণ তাকে তন্ত্রবিদ্যা শেখাতে রাজি হলেন না। দিলীপ ছেলেটি ছিল খুব জেদি। সে একবার কোনো কিছু শিখবে এমন মনস্থির করে ফেললে সে সেটি শিখেই ছাড়ত। আর তন্ত্র সাধনা শিখতে পারাটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। একদিন যখন কীর্তিচরণ মরার উপর বসে সর্বসাধনা করছিলেন, সেই সময় দিলীপ লুকিয়ে সেই ব্যাপারটি দেখতে থাকে। হঠাৎ দিলীপ দেখতে পায় কীর্তিচরণ এক পিশাচকে আহ্বান করে মৃতদেহের মধ্যে প্রবেশ করালেন। তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়ালো। এরপর কীর্তিচরণ তাকে কিছু একটা কাজের নির্দেশ দিলেন। দেহটি চলে গেল। কীর্তিচরণ আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসে স্বস্থানে শুয়ে পড়ল। সমগ্র বিষয়টাই মন্ত্রবলের দ্বারা করলেন কীর্তিচরণ, কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হলো না। দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কীর্তিচরণের ধ্যান ভঙ্গ হয়ে গেল। কীর্তিচরণের অনুমতি ব্যতীত তার যজ্ঞস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেখানে দিলীপ এরকমভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্ত্রবিদ্যা দেখেছে, এটি দেখে কীর্তিচরণ প্রচণ্ড রেগে গেলেন। সেদিন তিনি দিলীপকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু ক্ষমা করে দিলেন। দিলীপ প্রাণ বাঁচিয়ে কোনো রকমে দৌড়ে পালালো। কীর্তিচরণের দিলীপকে ছেড়ে দেবার পেছনে একটি বিরাট কারণ ছিল।
কীর্তিচরণ জানতেন, দিলীপ পিশাচকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলে পিশাচকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি জানতে পারেনি। এটি অধরাই থেকে গেছে। ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি। তাই সে কোনো দিনই তন্ত্রবিদ্যা শিখে উঠতে পারবে না। দিলীপ হার মানল না। সে যতটুকু শিখেছে সেই দিয়ে সে মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে, এমনটাই ছিল তার ধারণা। একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানসিঁড়ির শ্মশান ঘাটে উপস্থিত হলো। ধানসিঁড়ির শ্মশান ঘাটে বসে সাধনায় মন দিল দিলীপ। সে পিশাচকে ডাকার মন্ত্র পড়তে শুরু করলো। এক নাগারে মন্ত্রটি 1000 বার পাঠ করার পরে সে পিশাচের দেখা পেল। পিশাচকে চোখের সামনে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। পিশাচের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল। কিন্তু তবুও সে পিশাচকে আদেশ দিল তার জন্য মরাদেহ তুলে আনতে। পিশাচের আগমনের পর তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধ করাতে হয়। এরপর আবার তাকে মন্ত্র বলে মুক্তি দিতে হয়। পিশাচ মরদেহ সংগ্রহ করে আনলো। তখন দিলীপের আনন্দের সীমা রইল না। সে ভাবল তার তন্ত্র সাধনা সম্পন্ন হয়েছে। এবার পিশাচ তার কাছে অনুমতি চাইলে, কিন্তু পিশাচকে মুক্ত করার মন্ত্রটি পড়বার সময় অর্ধেক পড়ে বাকিটা ভুলে গেল। আর ঠিক সেই সময় ভয়ানক একটি ঘটনা ঘটে গেল। পিশাচকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে, তাহলে পিশাচ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে আর তাকে মেরে তার দেহ ধারণ করে নেয়। দিলীপের সাথেও ঠিক তাই হয়েছে। পিশাচকে সে মুক্ত করতে পারেনি, আর পিশাচ তার শরীরে প্রবেশ করে তাকে সেই মুহূর্তেই মেরে ফেলে ও তার দেহ কবজা করে। পিশাচকে কোনো না কোনো দেহ আশ্রয় করেই বাঁচতে হয়। তাই দিলীপের দেহে সে প্রবেশ করে তারপর থেকে দিলীপের আত্মাই পিশাচ হয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে, এমনটাই সকলে বলে। লোকটির কথা শেষ হওয়া মাত্রই কৌশিক হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হলো। সে কাশি কিছুতেই থামতে চায় না। লোকটি বলল, আপনার জলের প্রয়োজন, দাঁড়ান, আমি জল নিয়ে আসছি আপনার জন্য। লোকটি জল আনতে গিয়ে দেখল কলসিতে এক ফোঁটাও জল আর অবশিষ্ট নেই। তখন সে কৌশিককে বলল, দাদা, আপনি একটু বসুন, আমি এই যাব আর আসবো, বেশিক্ষণ লাগবে না। সামনে একটা কুয়ো আছে, আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে আসছি, আপনি এখানে অপেক্ষা করুন, কোথাও যাবেন না। লোকটির কথায় ঘাড় নাড়ল কৌশিক। লোকটি ঘরের বাইরে গেল জল আনতে। বেশ কিছুটা সময় কেটে গেল, লোকটির কোনো খোঁজ খবর নেই। এমন সময় কেমন একটা অদ্ভুত শব্দ কানে এলো কৌশিকের। মনে হলো যেন একটা বিশাল বড় কিছু এগিয়ে আসছে কুটির দিকে, কিন্তু পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছে না। অথচ কারোর উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। চাঁদের আলোয় যেটুকু চোখে পড়ল কৌশিক, তাতে সে দেখল প্রকাণ্ড লম্বা দুটি পায়ে কেউ এগিয়ে আসছে কুটিরের দিকে। তার হাত মুখ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পাগুলো দেখা যাচ্ছে। তারপর কুটিরের দরজা খোলার শব্দ। ভয়েতে কৌশিক গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল কুটিরে প্রবেশ করলো সেই লোকটি। কৌশিক অবাক হয়ে গেল। এতক্ষণ সে যাকে দেখছিল, এই ব্যক্তি কি সেই? তখন লোকটা বলল, আপনি ভয় পেলেন নাকি? কিছু দেখেছেন বুঝি? কৌশিক ভয়েতে কোনো উত্তর দিতে পারল না। সে বলল, না, তেমন কিছু না, আমাকে একটু জল দিন। লোকটা একটা পাত্র নিয়ে এসে জল খেতে দিল তাকে। জলটা খাবার সময় জলের মধ্যে কৌশিক লক্ষ্য করল কারোর প্রতিচ্ছবি। ভয়ঙ্কর দেখতে একটা মুখ, লম্বা হয়ে উঠে গেছে। অথচ সামনের লোক সেই লোকটাকেই দাঁড়িয়ে থাকতে দেখছে। দুটো লোকের উপস্থিতি সম্ভব নয়। তাহলে কি এই লোকটাই সেই পিশাচ? ভয়েতে কৌশিক হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো রকমে জলটা খেয়ে পাত্রটা লোকটার হাতে দেবার সময় তার পায়ের দিকে কৌশিকের চোখ পড়ল। কৌশিক দেখল লোকটার পায়ের পাতাগুলো উল্টো। এবার আর তার বুঝতে কোনো অসুবিধা রইল না
যে এটা সেই পিশাচ। সেই জন্যই সে এত কিছু জানে। কিন্তু এখন এখান থেকে পালাতে না পারলে তার মৃত্যু। এরপর লোকটিকে আর কিছু না বলে নিজের জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করলো কৌশিক। স্পষ্ট শুনতে পেল কেউ এগিয়ে আসছে তার দিকে এবং এক ভয়ঙ্কর হাসির শব্দ পেল। কিছুটা দূর আসার পরেই কৌশিকের চোখে পড়ল কিছু একটা জ্বলছে দাউ দাউ করে। আরো কাছে আসতে সে লক্ষ্য করলো সে একটা শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছে আর চারিদিকে সব দাহ করা হচ্ছে। সেই কুটিরটিও আর চোখে পড়ছে না। চারিদিক ফাঁকা আর ভয়ঙ্কর সমস্ত আওয়াজ আসছে। কে যেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। কোনো দিকে আর না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো সে। দৌড়তে দৌড়তে সন্তোষের মনে পড়ল মাঝির কথা। মাঝি যা বলেছিল তাহলে সবই সত্যি। এই সেই ধানসিঁড়ির শ্মশানঘাট আর এই সেই পিশাচ যার নাগাল থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরেছে সে। অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে এসে হঠাৎ একটা জায়গায় পা আটকে হুমড়ি খেয়ে পড়ে যায় কৌশিক। মাথায় খুব জোরে চোট লাগে তার। তারপর আর কিছু মনে নেই, অচেতন হয়ে পড়ে কৌশিক। এরপরে যখন কৌশিকের জ্ঞান ফিরে আসে তখন সে দেখল কিছু গ্রামবাসী তার চারিদিকে দাঁড়িয়ে আছে। নদীর ঘাটের কাদামাটি সারা গায়ে লেপে রয়েছে। উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই কৌশিকের। সবাই মিলে কৌশিককে ধরে ধরে নিয়ে যায় একটা বাড়িতে। সেখানে একটা বিছানায় শুয়ে দেয় কৌশিককে। কৌশিকের মুখ থেকে কোনো কথা বেরোয় না। ওরা কৌশিকের কাছে ওর পরিচয় জানতে চাইলে সে জানায়, আমার নাম দিলীপ, আমি গায়ের ওই প্রান্তে থাকি, পেশায় একজন তান্ত্রিক। কথাটি বলা শেষ করেই অদ্ভুতভাবে লোকগুলোর দিকে তাকিয়ে হাসতে থাকে কৌশিক। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি যখন ঘটে সেই সময়টায় দেশ স্বাধীন হয়নি। চারিদিকে অভাব আর অভাব, মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। চারিদিকে হাহাকার। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। ভাগ্যগুণে একটা চাকরিও জুটে গেল দিনাজপুর গ্রামে, স্কুল মাস্টার। সেকালে রাস্তায় অত গাড়ি ছিল না, লঞ্চ ছিল না, আকাশে বিমান ছিল না, ছিল শুধু গরুর গাড়ি। ছুটি পেলে ট্রেনে বাড়ি ফিরতে বড় কষ্ট পোহাতে হতো। ট্রেন থেকে নামার পর ফেরি করে নদী পার হতাম। ফেরি পেরিয়ে ঘন্টা দুয়েক হেঁটে বাড়ি পৌঁছাতাম। এক ঈদে ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম। যখন পাঁচপীর স্টেশনে নামলাম রাত তখন 10টা। বুঝতে পারলাম আজ কপালে দুঃখ আছে। টাঙ্গা ফেরি কিছুতেই হয়তো পাবো না। কয়েকজন লোক বলল স্টেশনে থেকে যেতে, সকালে রওনা হতে। কিন্তু আমার মন সায় দিল না। আমি বেরিয়ে পড়লাম, হাঁটতে শুরু করলাম। ভাবলাম ফেরিঘাট পর্যন্ত হেঁটে যাই, যদি কিছু মিলে যায় তবে পার হয়ে যাব। উপাসে গেলে শর্টকাট রাস্তায় ভোরের আগেই বাড়ি পৌঁছাবো। ভিতরে একটা সাহস পেলাম। আর অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই মনটা খুশি খুশি লাগছিল। গানের কলি গুনগুনিয়ে চলছি। ফেরিঘাট দেখলাম শূন্য। মেজাজটা খারাপ হয়ে গেল। চারিদিক শুনশান নীরবতা, একটা মানুষও নেই। সচরাচর ওখানে অন্য সময় নৌকা পাওয়া যেত, কিন্তু ওই দিন কোনো নৌকাও পেলাম না। হাতের ব্যাগ দুটো মাটিতে রেখে বসলাম। শরীরটা যেন খুব ক্লান্ত হয়ে পড়েছিল, বেশ ক্ষুধাও লেগেছিল। একটু পর তন্দ্রা মতো এসেছিল আমার। হঠাৎ কার জন্য কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। কে যেন কাঁদছে, কান্নায় কষ্ট মেশানো। কান্নাটা মুহূর্তেই মনটাকে দ্রবীভূত করে। আমি আশেপাশে খুঁজছি কান্নার উদ্দেশ্য, কাউকে দেখা যাচ্ছে না। দূরে কালো একটা অবয়ব দেখা যাচ্ছে। আমি এগিয়ে গেলাম সেদিকে।
দেখলাম একটা জীর্ণশীর্ণ লোক হাঁটুর মাঝে মাথা গুজে কাঁদছে। লোকটি আমাকে দেখেই সাথে সাথে আমার পায়ে পড়ে গেল এবং বলল, দাদা আমার খুব বিপদ, সাহায্য করুন। আমি বললাম, কি হয়েছে আপনার? লোকটি বলল, আমার বোন গলায় ফাঁসি দিয়েছে, গ্রামের কেউ ওর লাশটাকে পোড়াতে দিচ্ছে না, পুরোহিত মশাইও না বলে দিয়েছে। আমি লোকটিকে বললাম, এখন আমি কি করতে পারি আপনার জন্য? লোকটি বলল, দাদা আমার বাড়িতে চলুন, লাশটাকে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিতে হবে। আমি প্রশ্ন করলাম, কেন? কিছু কাঠ খড় জোগাড় করে চিতা বানিয়ে জ্বালিয়ে দিলেই তো হয়। লোকটি বলল, না দাদা, এমনটা করলে গ্রামের লোকজন আমাকে একঘরে করে দেবে। আমি গরিব মানুষ, কেউ কাজ দেবে না আমাকে, না খেয়ে মরতে হবে। আমার খুব খারাপ লাগলো লোকটির কথা শুনে। তার সাথে চললাম। ছনে ছাওয়া একটা ঘরের ভিতর ঢুকে কটু একটা গন্ধ অনুভব করলাম। ঘরে ঢুকে দেখলাম খাটের উপর লাশটা রাখা, হয়তো ছিন্ন একটা কাপড়ে কোনো রকমে ঢেকে রেখেছে। লোকটি বলল, দাদা একটু বসুন, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি বোনটাকে চিতার জোগাড় করতে পারি কিনা। পুরোহিত মশাইয়ের পায়ে পড়ে যদি তাকে রাজি করানো যায়। লোকটা চলে যেতেই বেশ ভয় করতে লাগলো আমার। একটা লাশ সামনে নিয়ে বসে রয়েছি, ক্ষুধাও লেগেছে বেশ। মনে হচ্ছে জল না পেলে তেষ্টা বুঝি মারাই যাব। এমন সময় বাড়ির কাছে কোথায় যেন চাপ্পল চাপার শব্দ পেলাম। জল পড়ছে, জলের শব্দে তেষ্টা আরো বেড়ে গেল। দরজাটা বেজিয়ে এগিয়ে গেলাম। দেখলাম একটা মেয়ে কলতলায়, অস্পষ্ট আলোয় যতটুকু বোঝা গেল লোকটার সাথে চোখে মুখে বেশ মিল রয়েছে। হবে হয়তো কোনো আত্মীয় স্বজন। ঘরে পাওয়া অদ্ভুত গন্ধটা এখানেও পাওয়া যাচ্ছে। তখন আমি কিছু বলার আগেই মেয়েটি বলল, দাদা জল খাবেন বুঝি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এরপর জল খেয়ে ধাতস্থ হলাম। মেয়েটি প্রশ্ন করলো, এই বাড়িতে এসেছেন বুঝি? আমি বললাম, হ্যাঁ। এই বাড়ির একটা মেয়ে আজ গলায় দড়ি দিয়েছে, খুব কষ্ট ছিল মেয়েটার। নিচু জাত বলে বিয়ে হচ্ছিল না। আইবুড়ো মেয়েটাকে নিয়ে তার দাদা যত কষ্ট। আজকে সকালবেলা মেয়েটি তার দাদার সাথে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া করে। এরপরে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমি চুপ করে দাঁড়িয়ে মেয়েটার কথাগুলো শুনছিলাম। আমার বলার মতো কিছুই ছিল না। আমি উঠে এসে ঘরে ঢুকলাম। কাপড়ে ঢাকা লাশটার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। একটু পরেই মৃত মেয়েটির দাদা ঢুকলো ঘরে, কাঁদতে কাঁদতে, দাদা পারলাম না দাদা, চলুন ওর লাশটা জলে ফেলে দিই। আমার একটা নৌকো আছে, আপনি বুঝি ওপারে যাবেন, আপনাকে পার করিয়ে দিব এবং লাশটিকে নদীতে ফেলে দেব। আমি লাশের পায়ের দিকটা ধরলাম। লাশ যে এত ভারী হয় তা জানা ছিল না। নৌকার উপর রেখে আমি হাঁপাতে লাগলাম। তখনও মেয়েটির দাদা ফুপিয়ে কাঁদছিল। নৌকাটা দেখে কিছুটা অবাকই হলাম। ফেরিঘাটে বসে কোনো নৌকা তো তখন আমার চোখে পড়ল না। এখন এটা কোত্থেকে এলো কে জানে। বস্তার মুখটা ভালো করে বাঁধলো সে, চোখ মুছতে মুছতে। নৌকায় উঠে বসলাম। লম্বা দুটো আটপোড়া চেলাকাঠ দিয়ে নৌকা বাইতে শুরু করলো লোকটা। যখন নৌকাটি মাঝ নদীতে পৌঁছালো, হঠাৎ করে যেন লোকটি আমার দিকে ফিরে তাকালো। তখন আমি লোকটাকে দেখে ভয়ে আটকে উঠলাম। একটু আগে আমি যে লোকটাকে দেখেছি, এখন যাকে দেখছি তার মাঝে যেন কোনো মিল নেই। এখন খুবই বীভৎস একটা চেহারা আমার সামনে দেখতে পাচ্ছি। এরপর লোকটা বলল, দাদা এখন যে আমাকে যেতে হয়। আমি অবাক হয়ে বললাম, কি বলছো? মাছ নদীতে কোথায় যাবে? সে বলল, দাদা আমি তো গল্প বলতে এসেছিলাম আপনার কাছে।
আমি একটু রেগে গিয়ে বললাম, কিসের গল্প? লোকটা বলতে শুরু করলো, দাদা, আপনি কলপারে যে মেয়েটার সাথে দেখা করেছিলেন সে আমার বোন। ওই গলায় ফাঁস নিয়েছিল। আমি সমাজের পরোয়া না করে কাঠখড় জোগাড় করে চিতা সাজিয়েছিলাম, তাতে আগুনও দিয়েছিলাম। কিন্তু পুরোহিত মশাই এবং গ্রামের কিছু লোকজন এসে আগুন নিভিয়ে দিল। বোনের আধপোড়া লাশ নিয়ে আমি বসেছিলাম ওইখানে। এরপর গ্রামের লোকজন মিলে আমার নামে সালিশি বসায়। সালিশে আমাকে একঘরে করা হয়। এইভাবে আমি কিছু না খেতে পেয়ে মারা যাই। বহু বছর ধরে এই রাতে কাউকে না কাউকে এই গল্প শোনাতে চলে আসি। যাই দাদা, আপনি ভয় পাবেন না কিন্তু। আমি চোখের পলক ফেলেই দেখলাম নৌকায় আমি একা, কেউ নেই কোথাও। আমি ভয়ে কাঁপতে লাগলাম। ঠিক তখনই নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে কান্নার আওয়াজ চারিদিক থেকে ভেসে আসতে লাগলো। কান্নার শব্দটা পানির নিচ থেকে আসছে এখনো। কান্নায় খুব কষ্ট মেশানো ছিল। কান্নাটা আস্তে আস্তে হাসিতে পরিণত হলো। অদ্ভুত একটা হাসি, একটা নারী কণ্ঠে হাসছে, অপার্থিব হাসি। আমি জ্ঞান হারালাম। পরদিন নদীর ওপারে আমার যখন জ্ঞান ফিরে তখন নিজেকে আবিষ্কার করি একটা ঘরের মধ্যে। কয়েকজন লোক আমার চারিপাশে আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং তারা আমাকে জিজ্ঞেস করলো আমার সাথে কি ঘটেছিল। তখন আমি ঘটনাটা সবাইকে বললাম। এরপর কয়েকজন লোক আমাকে বলল, ওনারা নদীর ঘাটে যখন গিয়েছিল তখন আমাকে নৌকোর উপরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তখনই ওনারা আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর বেশ কিছুদিন জ্বরে ভুগেছিলাম। এখনো সেই লোকটার চেহারা আমার চোখের সামনে ভাসে আর কানে বাজে তার কণ্ঠ, দাদা, আমার খুব বিপদ, আমায় একটু সাহায্য করুন। এখন যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি কোনো বানানো গল্প নয়, আমার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। গ্রীষ্মের প্রচণ্ড রোদের মধ্যেও আমার শরীরে হিমশৈলের রেখা ফুটে উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা আমি আজও বলতে পারিনি। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাইরে প্রচণ্ড গ্রীষ্মের রোদ, প্রচণ্ড গরমের কারণে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। শহরের ধুলো ধোয়া আওয়াজের থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে ভাবলাম মামা বাড়ি থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি শহর থেকে অনেকটাই দূরে, একটা গ্রামে, যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয়। আজও ট্রেনের ব্যবস্থা নেই সেখানে। বাসে 2 ঘন্টা লাগে। রাস্তার দুই দিকে সারি সারি গাছ আর তার পিছনে সবুজ ধানের মাঠ। আহ, কি আনন্দই না লাগে গ্রামের এই পরিবেশকে দেখতে। সেদিন 2 ঘন্টা ধরে বাসে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে বাস থেকে নেমে পড়লাম। তারপর পায়ে হাঁটা পথ, কোনো গাড়ির ব্যবস্থা নেই। প্রায় 40 মিনিট হাঁটতে হয়। যাই হোক, প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথার উপরে নিয়ে হেঁটে হেঁটে অবশেষে গিয়ে পৌঁছালাম। অনেকদিন পর মামা বাড়ি গেছি, তাই ওরাও খুব খুশি আমাকে দেখে। সারাদিন সবার সঙ্গে হইচই করতে লাগলাম। অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল, আমার পছন্দের সব খাবার। সারাটা দিন বেশ ভালোই কাটলো। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মাঠঘাট সব খা খা করছিল রোদে। দিনের বেলায় প্রচণ্ড গরম থাকার কারণে বেশিরভাগ চাষিরাই দিনের বেলায় মাঠে না গিয়ে রাতের বেলায় ঠান্ডা পরিবেশে মাঠে পানি দিতে যায় ধান রোপণ করার জন্য। আমার মামারাও তার ব্যতিক্রম নয়। তো সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার সেজু মামা আমায় বলল, চল মাঠে যাব পানি দিতে। আমি বললাম, এত রাতে? সেজু মামা তখন বলল, এই গরমে কেউ দিনের বেলায় যায় না, রাতেই যায়। চল, ভয় নেই, আমি আছি তো। আমি আর কথা বাড়ালাম না, সেজু মামার সঙ্গে চললাম। সেই প্রথমে রাতের গ্রামকে খুব কাছ থেকে দেখলাম।
কি সুন্দর তার রূপ। আমার সেজু মামা প্রচণ্ড সাহসী আর গম্ভীর টাইপের লোক, আর আমি ঠিক তার উল্টোটা। তাই ভয়ে ভয়ে মামার সঙ্গে চলতে লাগলাম। সেজু মামা বলল, আমার সঙ্গে ছাড়বি না, ভয় পেলে আমার হাত ধরে থাকবি। আমি বললাম, সেজু মামা ভয় দেখাচ্ছ কেন? তাহলে কিন্তু আমি যাব না। সেজু মামা হেসে বলল, চল না, ভয় নেই। আমিও মামার সঙ্গে হাত ধরে হেঁটে হেঁটে যেতে লাগলাম। মাঠে পৌঁছাতে প্রায় 20 মিনিট লেগে গেল। পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখটা রেখে দিল, যাতে ওর থেকে পুরো মাঠটা জলে ভরে যায়। আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ে। ওইখানে খড় দিয়ে ছাউনি করে একটা ছোট্ট চালা মতো করা আছে, আর 3 দিকে দরমা দিয়ে ঘেরা। সেজু মামা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, ভয় পাচ্ছিস নাকি? আমি বললাম, তা একটু করছে বটে। আধা ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাব। ভয় পাস না, তাহলে আরো ভয় করবে। মনকে শক্ত কর। দুজনে বসে বসে যখন এইসব কথা বলছি, তখন মাঠের উল্টো প্রান্তের জমির আল দিয়ে একজনকে যেতে দেখলাম। তার উচ্চতা হবে প্রায় 9 ফুটের মতো। মাথায় মুসলিম মৌলবীদের মতো টুপি পরা, সাদা পাঞ্জাবি আর নীল রঙের লুঙ্গি পরে এমনে হেঁটে চলে যাচ্ছে। এত রাতে কে বলতো এটা? যেই হোক, তোমায় দেখতে হবে না। এইসব কথা বলতে বলতে হঠাৎ আমার সেজো মামা আমাকে অবাক করে দিয়ে জোরে ডাক দিয়ে বলল, কে? এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? লোকটি এবার থমকে দাঁড়ালো, তারপর আবার একই রকম ভাবে চলতে শুরু করলো। পুকুরের অন্য পার দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমরাও আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। জমি প্রায় পানিতে ভরে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর আমরাও বাড়ি চলে যাব। কিন্তু ঘটনার শুরু তো হলো ঠিক তখনই। হঠাৎ করেই ঘরটা যেন প্রচণ্ড হাওয়ায় দোলনার মতো দুলতে লাগলো। আমরা দুজনে বাইরে ছুটে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে কোনো হাওয়া নেই, বাতাস কিছুই নেই। আবার যখন ঘরের ভিতরে যাচ্ছিলাম, তখন প্রচণ্ড জ্বর শুরু হয়ে যাচ্ছে, আর পুরো ঘরটা দুলছে, কিন্তু যেই বাইরে আসছি আর কিছুই নেই। আমার প্রচণ্ড ভয় হতে লাগলো। মামার হাতটা শক্ত করে ধরে রইলাম। মামা বলল, চল মেশিন বন্ধ করে বাড়ি চলে যাই। তাই ভালো, আমার খুব ভয় করছে। গতিক সুবিধার মনে হচ্ছে না। মেশিন পাইপ থাক, কাল নিয়ে যাব। এই কথা বলে দুজনে যখন মেশিনটা বন্ধ করব বলে এগিয়েছি, তখন সামনে হঠাৎ করেই সেই 9 ফুটের লোকটা এসে দাঁড়িয়ে পড়ে, আবার অদৃশ্য হয়ে যায়। আমি ছুটে গিয়ে মেশিনটাকে ধরে বসে পড়ি। সেজু মামা পাইপটা আস্তে আস্তে করে গুটিয়ে নেয়, তারপর মেশিন বন্ধ করে মাথায় তুলে নিয়ে আমায় তার সঙ্গে সঙ্গে মেশিনে হাত ঠেকিয়ে যেতে বলে। আমিও সেই রকমই ভাবে চলতে থাকি। হঠাৎ করে আমাদের চমকে দিয়ে কেউ বলে ওঠে, কিরে, চলে যাচ্ছিস যে? আমাকে তো ডাকলি, গল্প করবি না? সঙ্গে সঙ্গে আমার শরীর হিমশৈলের থেকেও ঠান্ডা হয়ে গেল, আর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। তখন মামা আমাকে বলল, ভয় পাস না, মেশিন থেকে হাত ছাড়বি না, আমার সঙ্গে সঙ্গে আয়। আমি কোনো কথা না বলে ভয়ে ঠকঠক করে কাঁপছি, আর মেশিনটাকে শক্ত করে ধরে মামার সঙ্গে একসঙ্গে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। আর সেও আমাদের পিছনে বারবার একই কথা বলতে বলতে আসতে লাগলো। কিছু দূর আসার পর আর আওয়াজটা শোনা গেল না, কিন্তু দুজনে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমাদের পিছনে পিছনে হঠাৎ করে কোথা থেকে যেন একটা কুকুর হাঁটতে লাগলো। মামা বললেন, পিছনে ঘুরবি না, সামনে দেখে চল। কিন্তু আমি কুকুরকে খুবই ভয় পাই, যদি কামড়ে দেয়। তাই থাকতে না পেরে পিছনে ঘুরে যা দেখলাম, সেই রকম জন্তু আমি আজও কোনো দিন দেখিনি, আর কোনো বইয়ের পাতাতেও পড়িনি।
সাদা ধবধবে একটা বিশাল বাঘের মতো জন্তু, যার কানগুলো কুকুরের মতো, জিভটা বিশাল বড়, মুখ থেকে মাটি পর্যন্ত লুটিয়ে আছে। সে আমাদের পিছনে কান ঝাটকাতে ঝাটকাতে আসছে। আমি সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে ঘুরে পড়ি আর মেশিন হাত দিয়ে ধরে মামাকে জড়িয়ে ধরি। সারা শরীর ঠকঠক করে কাঁপছে আবারও। এতটাই ভয় পেয়েছিলাম যে ভয়ে আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই যেন মরে যাব। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আবার হঠাৎ করেই সামনের দিকে বাঁশঝাড়ের উপরে আমার চোখ যায়। দেখলাম দুটো বিশাল লাল দুটি চোখ টুনি ল্যাম্পের মতো জ্বলছে আর নিভছে। আমরা যত যাচ্ছি সেই চোখও আমাদের পাশে পাশে তত যাচ্ছে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি, কিন্তু মামার মুখে ভয় বিন্দুমাত্র লেশ দেখতে পাচ্ছি না। সে যেন কিছু হয়নি এরকম ভাব করে হাঁটছে আমার সঙ্গে। বাড়ির সামনাসামনি আসতেই সেই জন্তু আর চোখ দুটো যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। বাড়ির ভিতরে ঢোকার পর সেজো মামা আমাকে ধমক দিতে লাগলো, তোকে বারবার বারণ করলাম পিছনে দেখবি না, কথাটা তোর কানে যায়নি, তাও তুই পিছনে ঘুরে দেখলি। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেলাম। জ্ঞান ফিরল পরের দিন রাতে। প্রচণ্ড জ্বর, উঠতে পারছি না। আমার এরকম অবস্থা শুনে বাড়ি থেকে বাবা মাও ছুটে গেল সেখানে। কোনো ওষুধেই কিছু কাজ হচ্ছে না। ডাক্তার সবসময় পাশে বসে আছে। শেষে ডাক্তার বলল, অবস্থা সুবিধা মনে হচ্ছে না, তোমরা শহরে বড় হসপিটালে নিয়ে যাও তাকে। পরের দিন আমায় কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে একই অবস্থা, জ্বর কিছুতেই কমছে না। এরই মধ্যে সেদিন রাতে আমার সেজো মামা স্বপ্নে দেখছিল ওই লোকটি মামার কাছে এসেছে আর বলছে, তোর ভাগনাকে আমায় দিয়ে দে, ওকে কিছুতেই ভালো করতে পারবি না, ওকে আমি নিয়ে যাব। এমন স্বপ্ন দেখার পর আমার সেজু মামা তারাপীঠের মহারাজের কাছে যান। তিনি দুদিন ধরে হোম যজ্ঞ করে সেই মৌলবী আত্মাকে বশ করেন এবং আমাকে মুক্তি দেন সেই বিপদ থেকে। তারপর থেকে আর কোনোদিন আমাকে ওই রকম বিপদের মধ্যে পড়তে হয়নি।